গুড মর্নিং বন্ধুরা, দেবমিতা ভক্তা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এখনও আমার লড়াই লড়ে যাচ্ছি। আজকে আমার ব্লগ করার কোনো ইচ্ছে ছিল না। আজকে ভেবেছিলাম নর্মাল রান্নাবান্না করে তাড়াতাড়ি দোকান চলে যাব, কেন কি দোকানের দিকে এখন আমাকে ধ্যানটা বেশি দিতে হচ্ছে, বুঝতেই পারছো পরিস্থিতি। তো আজকে আমার কোনো ব্লগ করার ইচ্ছে ছিল না। সকালবেলা আমি একটা ব্লগ ছাড়ি, ব্লগটা ছাড়ার ঠিক 10 থেকে 15 মিনিটের মাথায় আমার কাছে একটা ফোন আসে, একটা ইমোশনাল ব্ল্যাকমেল ফোন আসে। একটা ইমোশনাল ব্ল্যাকমেলের সাথে কিছু মানে টুকটাক হালকা ফুলকা একটু ধমকি ভরাও ফোন আসে। তো তার জন্য এখন আমি বসলাম ব্লগটা করতে, যে সময় চলে এসছে, তোমাদেরকে সত্যি কতগুলো ঘটনা জানার খুব প্রয়োজন। তো সেই ঘটনাগুলোই এখন আমি বলবো। কাহিনী শুরু হয় 2020 থেকে, বলতে পারো 2020 অনেক আগের থেকেই শুরু হয়, কিন্তু এই যে প্লেটা চলছে এই প্লেটা শুরু হয় 2020 থেকে। তো কাহিনীটা শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। পরিচয়টা তো আজ পর্যন্ত কোনো সময় দিইনি, আজকে প্রথম দিচ্ছি। আমার বাবা শিলিগুড়ির একজন বেশ ধনী শিল্পপতি। বাবার নাম ডাক আছে শিলিগুড়িতে, সম্মানীয় ব্যক্তি। আমি তার মেয়ে। আমার বাবার 5 ছেলে মেয়ে, আমরা 5 ভাই বোন। তার মধ্যে থেকে আমি সবার ছোট। আমার 2 দিদি আছে, 2 দাদা আছে। অ্যাকচুয়ালি বলতে পারো আমরা 6 ভাই বোন। তার মধ্যে থেকে আমার এক দাদা এক্সপায়ার্ড করেছে একটা অ্যাক্সিডেন্টে। আমরা এখন বর্তমানে আমরা 5 ভাই বোন, তার মধ্যে থেকে আমি সবার ছোট। সবার বড় আমার দিদি, তারপরে আমার এক দাদা, তারপরে আমার এক দিদি আছে, তারপরে যে আমার দাদা সে এক্সপায়ার্ড করেছে, তারপরে আরেকজন দাদা হয়, তারপরে আমি। আমার বাবা বেশ ভালোই ধনী শিল্পপতি শিলিগুড়ির, সবাই নাম ডাক আছে, সবাই চেনে আমার বাবাকে, নাম ডাক বেশ ভালোই আছে আমার বাবার। তো এবার কাহিনীটা শুরু হয় হচ্ছে 2020 থেকে। আমার বাবা হচ্ছে ব্রেন স্ট্রোক করে মারা যায়, হঠাৎ ব্রেন স্ট্রোক করে। তো হঠাৎ ব্রেন স্ট্রোক করাতে আমার বাবার কিছু কিছু প্রপার্টি থাকে যেগুলো নাকি আমার বাবা কারো নামে করে যেতে পারে না। এমনিতে আমার বাবা প্রপার্টি বলতে ভাগে ভাগে কিনেছিল, সবার জন্য আলাদা আলাদা করে প্রপার্টি কিনেছিল। তার মধ্যে কিছু প্রপার্টি এমন ছিল যেগুলো নাকি আমার বাবা উইল করে যেতে পারেনি, কেন কি আমার বাবা হঠাৎ মারা যায়। তো তার মধ্যে থেকেই একটা প্রপার্টি হচ্ছে আমার বাবার জলপাইগুড়ি আমাদের শিলিগুড়ির পাশেই একটা ছোট শহর বলতে পারো। জলপাইগুড়িতে আমার বাবার একটা প্রপার্টি আছে। তো কিছু প্রপার্টির মধ্যে কিছু ভাগ আমার বাবা মারা যাওয়ার আগে সেল করে যায়, আর কিছুটা থাকে, আর কিছুটা হচ্ছে দখল হয়ে যায়। প্রপার্টিটা বেশ ভালোই বড় প্রপার্টিটা আছে। তো প্রপার্টিটা বলতে পারো তোমরা 10 বিঘা জমি আমার বাবার জলপাইগুড়িতে ছিল, যেখান থেকে আমার বাবা কিছুটা সেল করে, কিছুটা দখল হয়, আর কিছুটা হচ্ছে পরে সেল করা হয়। এবার ঘটনাটা কি ঘটে, লিগাল হায়ার বলতে আমরা 5 জন, যেহেতু আমার বাবা মারা গেছে, ছেলে মেয়ে হিসাবে আমাদের 5 জনকেই সই করা উচিত। তো সেখানে লিগাল হায়ার হিসাবে দেখানো হয় 3 জন, মানে আমরা 3 ভাই বোন, 2 দাদা 1 বোন। হ্যাঁ, ওরা আমাকে ওরা আলাদা করতে পারেনি, এই কারণে করতে পারেনি, কেন কি আমার যেহেতু আমি অল টাইম মার্কেটে থাকি, আমাকে সবাই চেনে, টুকটাক বলতে পারো সবাই ভালোবাসে, কেউ ডিসরেসপেক্ট করে না। মার্কেটে যারা আছে বলতে পারো সবাই আমার দাদা ভাই, এরকমই রিলেশন সবার সাথে আমার। তো ওরা আমাকে আউট করতে পারে না। তো অ্যাজ এ লিগাল হায়ার ওদেরকে আমাকেও শো করতে হয়। তো যেহেতু জানোই আমাদের পরিস্থিতি খুব একটা ভালো না, তো আর আমি ছিলাম মা পাগলা, এক কথায় বলতে পারো। মাকে খুব ভালোবাসতাম, মা যদি বলে ওঠ উঠতাম, মা যদি বলে বসতাম, এমন ছিল মা পাগলা আমি। তো
তো আমাদের সেই জমিটা হচ্ছে সেল হবে। তো তখন হচ্ছে আমি বাড়িটা মানে বানানো স্টার্ট করি 2020-তে। তো বাড়িটা বানানোর জন্য হচ্ছে আমার কাছে প্রপার অ্যামাউন্ট ছিল না বাড়িটা তৈরি করার জন্য। তো তখন আমার মার সাথে আমার কিছু ডিসকাশন হয় তো আমার মা আমাকে বলে দিল যে তুই এক কাজ কর, তুই লোন নিয়ে বাড়িটা কর। যেহেতু আমার গার্জিয়ান বলতে কেউ নেই, যেটা সত্যি কথা, আমার গার্জিয়ান বলতে কেউ নেই। আমার গার্জিয়ান বলতে একমাত্র আমার পাশে আমার মাই ছিল। তো আমার মার সাথে ডিসকাশন হওয়ার পরে ডিসিশন হয় যে আমি লোন নিয়ে বাড়িটা করব। আমার মা আমাকে একটা আশা দেখায় যে আমার তো এই জমিটা আছে, জমিটা সেল হয়ে গেলে পরে আমি তোর লোনটা শোধ করে দেবো, লোন নিয়ে বাড়ি বানাও। তো লোন পাস হয়, লোন নিয়ে বাড়িতে হাত দেওয়া হয়। তারপর 2020 সেপ্টেম্বর মাসে আমাদের প্রপার্টিটা সেল হয়। তো প্রপার্টিটা সেল হওয়ার পরে আমি এমনই বোকা আমি যে প্রপার্টিটা কত দিয়ে সেল হচ্ছে, কোথায় সেল হচ্ছে, কার কাছে সেল হচ্ছে, কীভাবে সেল হচ্ছে, কোনো রকম কোনো কিচ্ছু জিজ্ঞাসা করিনি। হ্যাঁ, এতটুকুন আমি জানতাম যে প্রপার্টিটা কয়েক কোটি টাকার প্রপার্টি, যেটা নাকি সেল হচ্ছে। তো আমার মা আমাকে বোঝালো প্রপার্টিটা মাত্র 80 লাখ টাকা দিয়ে সেল হচ্ছে। আমি পাল্টা কোনো কিচ্ছু জিজ্ঞাসা করিনি আমার মাকে। আমার মা আমাকে বললো মাত্র 80 লাখ টাকা দিয়ে প্রপার্টিটা সেল হচ্ছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি কিছু চাইতেও যাইনি প্রপার্টিটা থেকে। আমার মা নিজে মুখে বলছে আমাকে যে আমার লোনটা শোধ করে দিবে, বাড়ির লোন, বাড়িটা আমার লোনে চলছে। এবার প্রপার্টিটা সেল হলো, ভালো কথা। আমি আমার মার কথায় বিশ্বাস, কোনো ডিটেলস নেইনি, কোনো রকম কোনো কিছু নেইনি। আমার মা যখন বলেছে আমার বাড়ির লোন শোধ করে দিবে, মানে আমার মা বাড়ির লোন শোধ করে দিবে, এতটা বিশ্বাসের সাথে আমি সইটা করে দিই, ঠিক আছে। এবার লোনটা বাড়ির প্রপার্টিটা সেল হওয়ার পরে 2020 সেপ্টেম্বর মাসে হচ্ছে প্রপার্টিটা সেল হলো। এবার সেপ্টেম্বরের 20 তারিখে যখন প্রপার্টিটা সেল হয়েছে, তার মানে তার আগেই তাদের হাতে ক্যাশ চলে এসছে, মানে 18-19 তারিখে এভরিথিং ক্যাশ ক্লিয়ার হয়ে গেছে। তো তারপর ওরা চুপচাপ থাকে, মানে লোনের টাকা নিয়ে কোনো মাথা ব্যথা কোনো কিছু স্টার্ট হয় না। তো তারপরে বলতে তারপরে গিয়ে ফেব্রুয়ারির লাস্টের থেকে ওরা মানে একটু নড়ে চড়ে বসে যে ঠিক আছে তোর লোনের টাকাটা শোধ করে দিচ্ছি এবার, ভালো কথা। তখনও কিন্তু আমি একবারের জন্য প্রশ্ন করিনি যে প্রপার্টিটা কত দিয়ে সেল হচ্ছে। আমি কিন্তু কিচ্ছু চাইতে যাইনি, সামান্য একটা জিনিস। আমি 20 লাখ টাকা লোন নিয়েছি, প্রপার্টি সেল হয়েছে কমসে কম 3 থেকে 5 কোটি টাকার মাঝখানে প্রপার্টি সেল হয়েছে। এবার আমি কোনো রকম কোনো প্রশ্ন করিনি। ওরা বললো যে তোর এবার তো লোনটা শোধ করে দেবো, ঠিক আছে, লোনটা শোধ করে দেবো। মানে 3টা মাস হাতে পায়ে ধরার পরে ডিসিশন হলো ঠিক আছে তোর লোন শোধ করে দেওয়া হবে। তো ব্যাংকে যাওয়া হলো, লোন শোধের প্রসেস শুরু হওয়ার পরে আমাকে বলা হলো যে তোর লোনটা তো এইভাবে শোধ করা যাবে না, এটা তোর হোয়াইট মানিতে জোর নেই, তোর হোয়াইট মানির এতটা জোর নেই, তার জন্য একবারে লোনটা শোধ করা যাবে না, এটা অল্প অল্প করে শোধ করতে হবে। এবার আমার হোয়াইট মানিতে জোর নেই কিসের জন্য, এটাও তোমরা ঘটনাটা জানতে পারবে, হোয়াইট মানিতে আমার কেন জোর নেই। তো ঠিক আছে, ভালো কথা। তো ওরা ডিসিশন নিল যে আমার লোনটা হচ্ছে প্রতি মাসে ওরা ইএমআই দিবে, ভালো কথা, ইএমআই দিবে। এইভাবে আমি কোনো রকম কোনো প্রেশার ক্রিয়েট করিনি। 3-4 কোটি টাকার মধ্যে 20 লাখ টাকা কোনো বড় অ্যামাউন্ট ছিল না। এর জন্যই আমার উকিল বলেছিল যে এটাকে ছ্যাঁচড়ামি ছাড়া আর কিচ্ছু বলা যায় না, এটা একটা ছ্যাঁচড়ামি। তো ইএমআই সিস্টেমে আমার লোনটা দেওয়া স্টার্ট হলো। তো ইএমআই ওরা কত বছর চালালো, মানে 2021 ফেব্রুয়ারি কি মার্চ মাসের থেকে ওরা ইএমআইটা স্টার্ট করলো। আর 2024-এর
জানুয়ারিতে আমাকে লাস্ট ইএমআইটা দিল, মানে 2 মাস হয়ে গেছে আমার ইএমআই দেওয়া, ওরা একদম ক্লোজ করে দিয়েছে। এবার আর 1টা মাস আমার হাতে সময় আছে। 1 মাসের মধ্যে যদি আমার ইএমআই মানে আবার চালু না হয় তাহলে পরে হচ্ছে 3 মাস হয়ে যাবে। আর 3 মাস হয়ে যাওয়া মানে এবার ব্যাংক হচ্ছে তারপর স্টেপ নেবে। প্রথমে তো ব্যাংক নোটিশ পাঠাবে, নোটিশে এবার নোটিশ পাঠালেই বা কী করবো আমি, আমার তো ক্ষমতা নেই, কেন কি ইএমআই অ্যামাউন্টটা বিশাল বড়। ব্যাংক নোটিশ পাঠাবে, নোটিশে যদি আমরা কোনো জবাব না দিই তখন ব্যাংক আমার বাড়িটা অকশনে দিয়ে দিবে। তো তারপর আমার ইএমআইটা স্টপ করে দিল ওরা। এটা ছিল একটা কেস, যেটাতে নাকি আমার বাড়িটা চলে যাবে। এবার বলি হচ্ছে তোমাদেরকে 2 নম্বর কেস। এবার যখন নাকি প্রপার্টিটা সেল হয়, ঠিক আছে, প্রপার্টিটা সেল হওয়ার পরে হচ্ছে আমার নামে চেক আসে। এবার সেই প্রপার্টিটা সেল করার আগে হচ্ছে একটা জয়েন্ট অ্যাকাউন্ট তৈরি করা হয়, একটা আমার মার নামে, একটা আমার মার সাথে আমার, মানে জয়েন্ট একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়। এবার আমার চেকটা চলে আসে হচ্ছে প্রপার্টিটা যখন সেল হয়, সেল হওয়ার 2 দিন আগে হচ্ছে আমার অ্যাকাউন্টে চেকটা আসে, ঠিক আছে, চেকটা আসে। তো এবার যে জয়েন্ট অ্যাকাউন্টটা যে করা হয়েছিল ওটার মধ্যে হচ্ছে আমাকে কোনো রকম কোনো ডিটেলস দেওয়া হয়নি যে আমার অ্যাকাউন্ট নাম্বার কত বা কী বৃত্তান্ত, খালি আমার থেকে সই নিয়ে আমার মায়ের সাথে আমার একটা জয়েন্ট অ্যাকাউন্ট করে। এই জায়গাগুলোতে তোমরা জিনিসটা বোঝো যে আমি কতটা পরিমাণে আমার মাকে অন্ধবিশ্বাস করেছি। এবার একটা জয়েন্ট অ্যাকাউন্ট করা হয়, সেই জয়েন্ট অ্যাকাউন্টে হচ্ছে আমার হোয়াইট মানির চেকটা আসে প্রপার্টি সেলের। এবার চেকটা আসার পরে তারপরে হচ্ছে চেকটা কিন্তু আমার হাতে আসেনি। সেই চেকটা ওরা, এটাতে তো ব্যাংক ম্যানেজার যদি মানে ওদের যদি হেল্প না করে তাহলে পরে তো ওরা এই কাজটা কোনো মতেই করতে পারবে না, কেন কি এটা একার পক্ষে করা সম্ভব না, এটাকে ম্যানেজারের হেল্প লাগবে। কেন কি সবথেকে বড় কথা, আমার পারমিশন ছাড়া কি করে আমার চেকটাকে উইথড্র করা হলো? আমি তো কোথাও চেকটাকে, আমার পারমিশন নেওয়া হয়নি, কিংবা আমার তো কোথাও সইনি যে আমি আমার চেকটাকে তুলে নিলাম ব্যাংকের থেকে। এবার ওরা কি করে, মানে জালিয়াতি করে আমার সেই চেকটাকে ব্যাংকের থেকে তুলে নেয়। তুলে নিয়ে এবার ওরা আমার যে অ্যাকাউন্টটা যে ছিল সেটাকে সিঙ্গেল অ্যাকাউন্ট করে দেয়, যাতে দূর দূর পর্যন্ত আমি কোনো রকম সেই অ্যাকাউন্টে ট্রেস না করতে পারি। সেটাকে সিঙ্গেল অ্যাকাউন্ট করে দেয়। সিঙ্গেল অ্যাকাউন্ট করে দেওয়ার পরে এবার যতদূর সম্ভব সেই অ্যাকাউন্টটা ওরা ক্লোজ করে ফেলে। বুদ্ধি একবার চিন্তা করো, কি বুদ্ধি! না, আমার বোধহয় মাছের ঝোলটা হয়ে গেছে। এবার ওরা তো চেকটা তুলে নেয়, তুলে নেওয়ার পরে এবার আমি তোমাদেরকে কেন বলছি যে আমার কিন্তু জেল হয়ে যেতে পারে, কেন বলছি এবার শোনো, জিনিসটা বোঝো এবার। কেন কি সরকারি ইয়েতে কিন্তু আমার কাছে হোয়াইট মানি এসছে, আমার কাছে 20 লাখ টাকার উপরে আমার নামে একটা চেক সাইন হয়েছে, ঠিক আছে, কিন্তু সেই চেকটা আমি নেইনি। এবার সরকার তো জানে না যে চেকটা আমি নেইনি, কিন্তু আমার অ্যাকাউন্টে 20 লাখ টাকার উপরে টাকা ঢুকেছে, ঠিক আছে। এবার সরকার জানে টাকা ঢুকেছে, আমি তো সেই টাকাটা ট্যাক্স দিইনি এখনো, আমার উপরে এখন একটা স্ক্রুটিনির কেস লাগতে পারে। আমি তো এটাই জানি না যে আমার অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে, সেটাই আমি জানি না। আমি ট্যাক্সটা দিব কোথার থেকে সরকারকে? আমার উপর একটা বিশাল স্ক্রুটিনির কেস লাগতে পারে, আর আমার ক্ষমতা নেই, আমি আমার ইএমআই চালাতে পারছি না বাড়ির, আমি স্ক্রুটিনি কেসের ট্যাক্স কোথার থেকে দিব? স্ক্রুটিনির কেসের যখন নাকি আমার উপরে যখন নাকি ইয়েটা হবে, জরিমানাটা লাগবে, আমি সেই জরিমানাটা কোথার থেকে দিব? আমার তো দেওয়ার ক্ষমতা নেই। আলটিমেটলি আমার কাছে জেল ছাড়া আর কোনো অপশান নেই। দুই দিক থেকে আমাকে মারলো। দ্বিতীয় ঘটনা এইটা, আমি কেন বলেছি যে আমার জেল হওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে সেকেন্ড কেস। এইবার আসলো থার্ড কেস, যেখান থেকে নাকি সব ঘটনার সূত্রপাত হলো।
থার্ড কেস হচ্ছে আমার মা চুপে চাপে মার যা শেয়ার ছিল বাবার প্রপার্টিতে ওইগুলো আমার মা আমার সো কল্ড দাদা, ছোটদা বলতে পারো, সো কল্ড ছোটদাকে লিখে দেয়। আমার বড়দাকে না, কিন্তু আমার ছোটদাকে। জিনিসটা, এটা পয়েন্টটা মনে রাখবে, আমার ছোটদাকে লিখে দেওয়া হয়। তো হঠাৎ একদিন আমার বড়দা আসে আমার দোকানে এসে আমার বড়দা আমাকে বলে যে তুই এটা কী করলি? আমি বললাম কী করলাম আমি? তখন ও আমাকে প্রপার্টি ফাইলগুলো খুলে দেখালো যে দেখ এটা এটা কী হয়েছে। তো আমি তো জিনিসটাকে ক্যাজুয়ালি নিয়েছিলাম, আমি জিনিসটাকে কোনো রকম করে হাইফাইভাবে নিইনি। আমি তো বুঝতে পারিনি যে এত বড় ছক কষা হয়েছে। জিনিসটাকে আমি ক্যাজুয়ালি নিয়েছি। তো ঠিক আছে, এবার যতই হোক মার বিরুদ্ধে আমি কথা বলবো না। মা যত বড়ই ভুল করুক না কেন, আমি মার পাশে দাঁড়িয়ে থাকবো। তো ঠিক আছে, ঘটনাটা জানতে পারলাম, চুপে চাপে এই কাজটা হয়েছে। তো আমি আমার দাদাকে বললাম তুই চিন্তা করিস না, আমি মার সাথে কথা বলবো। তো আমার সাথে কথা হলো। আমি মাকে একটাই প্রশ্ন করলাম যে মা তুমি এই কাজটা কেন করলা? এই কাজটা তুমি কেন করলা? তুমি তো আজ বাদে কাল মারা যাবা না, তোমার তো একটা লম্বা জীবন পড়ে আছে, একটা লম্বা জীবন পড়ে আছে, তুমি বাড়িটা কেন ওর নামে লিখে দিলে? আর তুমি যখন এই কাজটা যখন করছো তো ঠিক আছে, চলো করছো, করে ফেলছো, আমি কিচ্ছু করার নেই। তো তুমি যখন ওর সাথে যখন এই কাজটা করলে, তাহলে তুমি দাদার সাথে কেন অন্যায় করলা? তাহলে দাদার যেটা শেয়ার, তাহলে দাদাকেও সেটা দিয়ে দাও। কেন কি আমি জানি ওই বাড়িতে আমি কোনোদিনই যাবো না থাকতে, কোনোদিনই ওই বাড়িতে আমি শেয়ার চেতে যাবো না। ওই বাড়ি আমার বাবার দুই ছেলেই থাকবে। তো এখানে হচ্ছে গেম খেলতে 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 মা ছেলে বড়দাকেও দিল বাস। তো ঠিক আছে, আমি জিনিসটা নিয়ে কোনো রকম কোনো ইয়ে করিনি, কোনো কথা বলিনি। আমি মাকে বারবার বুঝিয়েছি যে মা তুমি এই কাজটা করো না, এই কাজটা করো না, এই কাজটা করো না। তা সত্ত্বেও ওরা বুঝলো না জিনিসটা। তারপরে এই পেপারসগুলো, এই জালিয়াতি পেপারসগুলো যখন নাকি রেজিস্ট্রেশন হয়ে গেল, একদম পাকাপোক্তভাবে রেজিস্ট্রেশন হয়ে গেল, ওরা কি করলো, টাক করে আমার ইএমআই বন্ধ করে দিল, বাড়ির ইএমআই, মা ছেলে মিলে। জিনিসটা মনে রাখবা, মা আর আমার মা ছোট ছেলে, আমি কিন্তু খালি ওদের দুজনের উপরেই এটা দিচ্ছি, আমার মা, আমার মার ছোট ছেলে, আমার সো কল্ড ছোটদা। এবার ওরা কি করলো, টাক করে আমার বাড়ির ইএমআইটা ক্লোজ করে দিল, বাড়ির ইএমআইটা ক্লোজ করে দিল। তো আমি জিজ্ঞাসা করলাম যে তোমরা এই কাজটা কেন করলা? তো তখন আমাকে বলা হলো সব কি তোকে দিয়ে দিব নাকি? আমি তো সব চাইনি। আমার যদি সব চাওয়ার ইচ্ছাই থাকতো, তাহলে যখন আমার বাবার প্রপার্টিটা সেল হলো, তো তখনই তো আমি চাইতে পারতাম, পেপারস তো আমার কাছেও আছে, পেপারস তো এখন আমার কাছেও আছে, আমার কাছেও ডিটেলস আছে, তাই না? ডিটেলস তো এখন আমার কাছেও আছে। আমার যদি সব চাওয়ার ইচ্ছাই থাকতো, তাহলে তো তখনই চাইতে পারতাম। এবার ওদের কাজ যেই হয়ে গেল, ওরা আমাকে দুধের থেকে মাখির মতন তাড়ায় দিল, মানে তুলে ফেলে দিল, যে খাবোই যখন সব খাবো। মানে খেতে 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 এতটা, বলে না মানুষের, মানে বলতে বলতে সাহস বেড়ে যায়, খেতে খেতে জিভ লম্বা হয়ে যায়। তো খেতে 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 মানে জিভটা একটু অতিরিক্ত পরিমাণে লম্বা হয়ে গেছে। তো আমাকে ওরা সেই একই কেস করলো, টাক করে ও কী করবে, তাই না? ওরা মানে ওরা মনে করলো যে ওর তো কিচ্ছু করার ক্ষমতা নেই। তো আমাকে আউট করে দেওয়া হলো।
2 মাস হয়ে গেছে আমার ইএমআই বন্ধ, আর 1টা মাস আমার হাতে টাইম আছে। এই 1 মাসের মধ্যে যদি আমার ইএমআই ক্লিয়ার না হয় তাহলে আবার ব্যাংক নোটিশ আসবে আমার কাছে। ব্যাংক নোটিশ যদি আমি কোনো জবাব না দিতে পারি তাহলে পরে আমার বাড়ি অকশনে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, আমার বাড়ি অকশনে চলে যাবে। আর 2 নম্বর সবথেকে যেটা নিয়ে আমি দৌড়াদৌড়ি করছি আইটি কেসটা, ঠিক আছে। এই 3টা কেস তো আছেই, এই 3টা কেস তো হচ্ছেই, প্লাস হচ্ছে আমার আইটির কেসটাও বলে দিই তোমাদেরকে। এবার আইটির ঘটনাটা বলি, আমার হোয়াইট মানির ঘটনাটা। তার আগে আমি মাছের ঝোলটা নামিয়ে আসি। এবার আইটি ফাইলের ঘটনাটা কি ঘটে বলি তোমাদেরকে। তোমরা তো জানো আমরা 5 ভাই বোন। এবার আমার ঘটনাটা কি ঘটে, বিয়ের আগে যখন আমি আমার বাপের বাড়িতে থাকতাম তখন থেকে এই ঘটনাটা শুরু করতে হবে। 18 বছর আগের ঘটনাটা শুরু করতে হবে আমাকে। আমাদের বাবা মার 5 ছেলে মেয়ে অ্যাট প্রেজেন্ট। আমি সবার ছোট, আমার বড়, আমার ছোটদা। ওই বাড়িতে যখন আমি ছিলাম আমার উপরে প্রচণ্ড পরিমাণে ফিজিক্যালি টর্চার করা হতো, এক্সেস পরিমাণে ফিজিক্যালি টর্চার। আমার ছোটদা আমাকে অল টাইম বেল্ট দিয়ে মারতো, অল টাইম, দিন নেই রাত নেই বেল্ট দিয়ে পিটাচ্ছে। এইভাবে মাথার চুলের মুঠি ধরে টাইনে ওয়ালের মধ্যে নিয়ে আমার মাথা মানে বাড়ি মারতো, ধাম ধাম করে 3-4 বার, যতক্ষণ পর্যন্ত মন শান্তি না হতো ওইভাবে পিটাতো আমাকে। আমার মা কোনোদিনও প্রোটেস্ট করেনি, কোনো সময় না, একবারের জন্য না, এক মুহূর্তের জন্য না, আমার মা প্রোটেস্ট করেনি। প্রোটেস্ট করতে একমাত্র আমার দাদা, একমাত্র দাদা এই জিনিসটা নিয়ে প্রোটেস্ট করতো। মাঝে মধ্যে হয়তো আমার দাদাও হয়তো আমার ছোটটাকে 1-2টা চট থাপ্পড় মেরে দিত, যখন ওর চোখে পড়তো যে আমাকে এরকমভাবে পিটাচ্ছে, ও 1-2টা চট থাপ্পড় মেরে দিত। তো যখন ও বাড়িতে থাকতো না সেটার জন্য আমি ভালোই বকা খেতাম যে আমার জন্য ওকে চড় মারা হয়েছে। তো আমার আর আমার ছোটদার মাঝখানে রিলেশনটা খুবই খারাপ, মানে কি বলবো, খুবই খারাপ বলতে খুবই খারাপ। আমরা কোনো সময় একজন আরেকজনের সাথে কথা বলি না, ও আমার মুখ দেখে না, আমি ওর মুখ দেখি না, এতটাই খারাপ আমাদের রিলেশন। এটা ছিল একটা ঘটনা, আমি কি পরিমাণে মার খেতাম ওই বাড়িতে। এবার কতগুলো ছোট ছোট ঘটনা বলি তোমাদেরকে। আমরা যখন স্কুলে যেতাম সকালবেলা করে, তো স্কুলে যাওয়ার সময় আমার মা একই থালায় ভাত মেখে দিত। তো এবার নিয়ম কি ছিল, সেই ভাতের প্রথম 2 গরসটা ও খাবে, ও খেয়ে তারপরে যে ভাতটা ছেড়ে দিবে সেই ভাতটা আমাকে খেতে হবে। আমাকে কিন্তু আলাদা থালায় ভাত দেওয়া হতো না, সকালবেলা করে ও যেটা খায় ছাড়বে সেটি আমাকে খেতে হতো। এটা ছিল ছোটোবেলার ঘটনা। তারপরে বড় হওয়ার পরে তো আমি আমার ইচ্ছা মতন খাবার নিতাম, ইচ্ছা মতন খাবার নিয়ে খেতাম, এটা ছিল ছোটোবেলার ঘটনা। ও খাবে, খাওয়ার পরে তারপর আমি খাবো। তো একদিন না মানে খুব দেরি হয়ে যাচ্ছিল বলে মানে আমি কি করেছিলাম, আমি নিজেই তাড়াতাড়ি করে গিয়ে ওই ভাতের থেকে আমি ভাত খেয়ে নিয়েছিলাম। মানে আমি ভাতটা কেন খেলাম, তার জন্য নৃশংসভাবে আমাকে মারধর করা হয়, যেরকমভাবে ও আমাকে মারে বেল্ট দিয়ে, আর কিল ঘুষি চর থাপ্পড় তো থাকে, তো ওইভাবে আমাকে মারা হয়। গেল একটা ঘটনা। এবার আরেকটা দ্বিতীয় ঘটনা বলি, ছোট ছোট কতগুলো ঘটনা। আমাদের বাড়িতে ড্রয়িং রুম ছিল, ড্রয়িং রুমের মধ্যে আমাদের সোফা ছিল, টিভি ছিল, মানে একটা বড় রুমের মধ্যে খালি সোফা, টিভি, সেন্টার টেবিল, এটাই ছিল। ওটা ছিল আমাদের ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমের মধ্যে আমাদের সোফা, মানে সোফার কাপড় চেঞ্জ করা হয়। তো নতুন সোফা বানানো হয়েছে, নতুন সোফার মধ্যে বসার আমার অধিকার ছিল না, নতুন সোফা বানানো হয়েছে। সেই নতুন সোফার মধ্যে, তার মধ্যে সোফার মিস্ত্রি ডেকে এনে সোফাটাকে নতুন করে কাপড় লাগানো হয়েছিল। সেটা করেছিল হচ্ছে আমার সো কল্ড ছোটদা। তো ও বাড়িতে ছিল না সেই দিন। আমি না টিভি চালিয়ে দিয়ে সোফায় বসে ভাত খাচ্ছিলাম।
টিভি দেখবো। ও আজকে বাড়িতে নেই, আমি সোফায় বসবো, সোফায় বসে টিভি দেখতে দেখতে ভাত খাবো। খুব আনন্দে ছিলাম। তো ভাতের জাস্ট একটা কি দুটো করে মুখে দিয়েছে, এমন টাইমে কলিং বেল বেজে উঠেছে। কলিং বেল খুলে দেখি, মানে কাজের মাসি ছিল আমাদের বাড়িতে, কাজের মাসি টাক করে না গেটটা খুলে দেয়, ও ঢুকে যায় ঘরের মধ্যে। তো ঢুকে দেখে আমি সোফার মধ্যে বসে আমি ভাত খাচ্ছি। টাস করে আমার মুখের সামনে থেকে ভাতের থালাটা টেনে নিয়ে ফেলে দেওয়া হয়। ফেলে দিয়ে তারপর আমাকে আবার সেই একই খুব মারা হয়, আমাকে প্রচণ্ড পরিমাণে মার দেওয়া হয় আমাকে। আমি না মানে ডাইনিং ডাইনিং বলি কেন, আমি না মানে হল রুমে বসে না কোনো টিভি দেখতে পারতাম না। আমাদের এই হল রুম ছিল, হল রুমের পর একটা প্যাসেজ ছিল, তারপর আমার বেডরুম ছিল। আমি না যখন খুব টিভি দেখতে ইচ্ছা করতো, আমি না ওই যে প্যাসেজটা আছে না, প্যাসেজের মতো বেসিন ছিল, বেসিনের মধ্যে ওই হেলান দিয়ে দাঁড়িয়ে আমি টিভি দেখতাম অনেক সময়, যখন খুব টিভি দেখতে ইচ্ছা করতো। তো এভাবে টিভি দেখতাম। তারপরে আইসিএসসি পরীক্ষা হয়। আইসিএসসি পরীক্ষা, তা আরও অনেক অনেক ছোটো ছোটো ঘটনা, অনেক 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 ছোটো ছোটো ঘটনা, বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো গেল একটা জিনিস আমি বুঝতে পারছিলাম যে এই বাড়িতে আমি বেশি দিন থাকলে পরে আমি বাঁচবো না, আমি মরে যাব, আমাকে মেরেই ফেলবে একদিন মারতে মারতে। আর তার মধ্যে ইচ্ছা আমারও ছিল আমিও পড়াশোনা করব, শিক্ষিত, ভালো পড়াশোনা করব, করে কোথাও চাকরি করব, ইচ্ছা আমারও ছিল। কিন্তু পরিস্থিতির জন্য আমি পারলাম না। আর আমার কাছে কোনো রাস্তাও ছিল না, পালানো ছাড়া কোনো রাস্তাও ছিল না। আর তখনকার দিনে তো জানি পালানো মানে কি, মানে টিভিতে যা শিখেছি, পালাতে হলে পরে বয়ফ্রেন্ড লাগবে, বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাও, পালিয়ে গেলে পরে ব্যাস লাইফ সেট। তো আমি ওরকম একটা ভুল ডিসিশন নেই, পালিয়ে যাই বাড়ি থেকে পালিয়ে যাই। পালিয়ে যাওয়ার পরে তো আবার আরেকটা নতুন স্টোরি, সেটা পরে। তো আমার সোকল্ড ছোটদা একটা জমি কিনে, বেশ ভালোই দামের জমি কিনেছিল বোধহয়। স্ক্রুটিনির কেস খেয়ে যায়, বাঁচার কোনো রাস্তা নেই। ফার্স্ট আমার বর্দা আসে, যেরকম মতো স্ক্রুটিনির কেস খাইছে, ওকে হেল্প করতে হবে, হোয়াইট মানি লাগবে। আমি ডাইরেক্ট না করে দিই, আমি হোয়াইট মানি দিতে পারবো না, ওকে আমি হোয়াইট মানি দিতে পারবো না, যার জন্য আমার জীবন নষ্ট হয়েছে তাকে আমি বাঁচাবো, আমি দিতে পারবো না। তো তখন আমার মা আসে আমার কাছে হাত জোর করে, হ্যাঁ ওকে বাঁচায় দে তুই, আমার কাছে কোনো রাস্তা নেই। আমি আমার মাকে না করতে পারি না, আমার মা আমার সামনে হাত জোর করবে, এটা আমার দ্বারা সহ্য হবে না। মাকে বলি ঠিক আছে, আমি দিয়ে দিব। কিন্তু আমার সকল্ড ছোটদার লাগবে হচ্ছে একটা বকরা, ওর হেল্প লাগবে না, ওর লাগবে বকরা। কেন কি, যেই মানুষটা নাকি এতটা পরিমাণে ইগোইস্টিক, সেই মানুষটা আমার কাছ থেকে কী করে ভিক্ষা নেয়? ওই মানুষটার জন্যই কিন্তু আমি কাউকে আমার পরিচয় দিতে পারি না। কেন কি, ওই মানুষটার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে যে আমার পরিচয় দেওয়ার সময় হয়নি, আমার পরিচয় দেওয়ার অধিকার নেই, কেন কি আমি একটা গরিবের সাথে বিয়ে করেছি। তো ইগোইস্টিক মানুষ, तुमको चाहिए था बकरा, इज इट? তো বকরা আমি ছিলাম। আমি আমার মার দিকে থাকি, আমার আইটি ফাইলটা ধরে দিয়ে দিয়েছিলাম আমার মার হাতে। এবার আইটি ফাইলের যখন আমি ধরে দিই, তখন আমার উকিলকে বলা হয় যে দেখো আমরা তো খুব একটা কিছু বুঝি না এগুলা, তো এমন কাজ করো না যে পরবর্তীকালে যেন আমাদের অসুবিধা হয়, এমনভাবে কাজটা করো যেন সেফ থাকে সব কিছু। এবার একটু উকিলের দায়িত্ব ছিল একটা স্ট্যাম্প পেপারে হয় অপোনেন্টের একটা সই নিয়ে নেওয়া, নাহলে পরে একটা ব্ল্যাঙ্ক চেক নিয়ে নেওয়া, এটা উকিলের দায়িত্ব ছিল। কিন্তু আমার উকিল সেটা করেনি, কেন কি আমার উকিল যথেষ্ট পয়সা খেয়েছিল এটার জন্য। তো এবার আমার হোয়াইট মানি গেল। এবার যখন ও হোয়াইট মানিটা পেয়ে গেল, তারপরের ঘটনাটা শুনো। হোয়াইট মানিটা যখন পেয়ে গেল, বাস ও বেঁচে গেল, ভয় নেই। জেলে যাওয়ার থেকে বাঁচিয়েছিলাম আমি, জেলে যাওয়ার থেকে বাঁচিয়েছিলাম আমি। এই ঘটনাটাও
শীতকালের ঘটনা ছিল। আর নেক্সট যেই ঘটনাটা ঘটে সেটা গরমের দিনের ঘটনা ছিল। ওটা জুন জুলাই মাস, লোকনাথ বাবার পূজা ছিল সেই দিন। আমার মা আমাকে ফোন করে বলে প্রসাদ দিয়ে যাওয়ার জন্য। আমার ছেলেটা না, লোকনাথ বাবার যখন পুজোটা না ঘোর গরম থাকে, ঘোর গরম। আমার ছেলেটা না টিউশন থেকে আসছিল, আসার পর আমার ছেলেটাকে আমি বলছিলাম, বাবা একটু দিদুনকে গিয়ে প্রসাদ দিয়ে এসো, দিদুন প্রসাদ চেয়েছে। আমার ছেলেটার টি শার্ট না ঘামে চ্যাপ চ্যাপ ভিজেছিল। ছেলেটা আমার হাতে করে ওই অবস্থায় প্রসাদ নিয়ে গেছিল দিদুনকে দেওয়ার জন্য। আমার সো কল্ড ছোটদা গেটটা খুলে আমার ছেলেকে ওইখান থেকে তাড়ায় দেয়। লজ্জা করে নাই? আমার ভিক্ষায় তো আজকে বাইচে আসিস, লজ্জা করে নাই? জেল যাওয়ার থেকে বাঁচাইছিলাম, একটুও লজ্জা হইল না আমার ছেলেটাকে তাড়ানোর আগে? সেই ঘোর দুপুরবেলা গরম, আমার ছেলেটার সারা শরীর ভিজে আছে, ও সাইকেল চালিয়ে এসেছিল, 5 মিনিটও বসে নেই, হাতের মধ্যে প্রসাদ নিয়ে ও দিদুনকে দিতে গেছিল। আমার ছেলেটাকে গেটের থেকে তাড়িয়ে দেওয়া হয়। সেই মানুষটাকে আমি কি করে বিশ্বাস করব? সেই মানুষটাকে আমি কি করে ছাড়ব? সেই মানুষটাকে আজকে তোমাদের উপরে ছাড়লাম আমি, তোমরা ডিসিশন নাও। তোমাদের থেকে ভালো ডিসিশন আর কেউ নিতে পারবে না। তোমরা বলো। আজকে আমার লাইফটা এমন একটা পজিশনে দাঁড়ায় আছে যেটার নাকি আমি এটুকুনও জানি না যে আগামীকালকে আমি বাঁচবো না আমি মরবো। আজকে আমি এরকম একটা পজিশনে দাঁড়িয়ে আছি। এরা কিভাবে আমার জীবনটাকে শেষ করলো, কিভাবে ওরা প্লট করলো, কিভাবে ওরা কি করলো, এগুলো তো আমি সংক্ষেপে বলেছি, তোমাদেরকে জাস্ট সংক্ষেপে বললাম আমি পুরো ঘটনাটা। কিন্তু এই পুরো ঘটনাটা বলতেও না বোধহয় আমার 30 মিনিটের বেশি সময় লেগে গেছে। তোমরা ডিসিশন নাও, আজকে তোমরা বলো এদের কি শাস্তি হওয়া উচিত। চলো দেখা হবে আমার আরেকটা নতুন ব্লগের সাথে। ভালো থাকো, সুস্থ থাকো, এভাবে আমার পাশে দাঁড়িয়ে থাকো যাতে আমি এই লড়াইটা জিততে পারি।